তিনি বহু প্রজন্মের চিকিৎসকদের শিক্ষক, অনুপ্রেরণা, পথপ্রদর্শক। রোগীর কাছ থেকে যে তথ্যটা পাই সেটা সবসময় বইতে লেখা থাকে না। ডাক্তারি পেশায় আসছেন তাদের মূল লক্ষ্যটাই থাকে অর্থ উপার্জন। সর্বসময় যে পেশেন্টদের ভালো ইচ্ছা, সদ ইচ্ছা যেটা পেয়েছি সেটা অপূরণীয়, এটা কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না। ক্লিনিক্যাল আই এর কনসেপ্টটা এখন চলে গেছে। এটা সত্যি কথাই খুব প্রয়োজনীয় কথা। আমরা আমাদের বডি ক্লকটাকে নিজেরাই সেট করে নিতে পারি। নিজেকেই সেট করতে হবে, এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার। আমি আপনার মধ্যে, কেউ ওর মধ্যে, কিংবা আরেকজনের মধ্যে এক জিনিস করতে পারি না। আপনি তো জীবনে অনেক সাফল্য পেয়েছেন। খানিকটা চেষ্টা, খানিকটা ভগবানের আশীর্বাদ। জীবন্ত ভগবান হচ্ছে আমার বাবা মা। যে কষ্টটা আজও সব সাফল্যের মধ্যেও মনে হয় না হলেই ভালো হতো। ডাক্তারের জীবনে দেখুন অনেক রাত গেছে খারাপ সময়ের মধ্যে। কোন কোন জিনিসগুলোর ক্ষেত্রে ভালো কিছু আশা করেন বর্তমান সরকারের কাছে? গ্রামের হাসপাতালকে আরো উচ্চতর করতে হবে, ডাক্তারকে সমৃদ্ধ করতে হবে, ডাক্তারের অব্লিগেশন থেকে বাড়াতে হবে, ডাক্তারকে সাহায্য করে বলতে হবে এইটা করো। এল্ডারলি কেয়ারের ওপর আরো বেশি জোর দেওয়া উচিত, আস্থা দেওয়া দরকার, ব্যবস্থা দেওয়া দরকার। আজকের দিনে অবসরের বয়স পেরোলে যখন অধিকাংশ মানুষ কাজ থেকে সরে আসেন, তখন 90 বছর বয়সেও রোজ রাত 2টো অবধি রোগী দেখেন। নিয়মিত নতুন করে পড়াশোনা করেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বহু রোগীদের চিকিৎসা করে চলেছেন। তিনি বহু প্রজন্মের চিকিৎসকদের শিক্ষক, অনুপ্রেরণা, পথপ্রদর্শক। বলা ভালো, তিনি ডাক্তারদের ডাক্তার। মেডিকেল কলেজ থেকে চিকিৎসা জগৎ, যেখানেই তিনি গেছেন উৎকর্ষতা তার ছায়া সঙ্গী। কিন্তু সবকিছুর পরে তার একটাই পরিচয়, তিনি নিবেদিত প্রাণ চিকিৎসক। ঠিক কোন মন্ত্রে তিনি আজও রোগী দেখে চলেন? এই বয়সেও এতটা কর্মক্ষম রয়েছেন কেন? এখনো তার চেম্বারের সামনে এত রোগীর ভিড়? আজ আমাদের সঙ্গে রয়েছেন সেরমই এক কিংবদন্তি, যিনি শুধু অসুখ সারান না, মানুষকে বেঁচে থাকার সাহস দেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডক্টর সুকুমার মুখার্জি। ডাক্তারবাবু, দা ওয়াল আরোগ্যর পডকাস্টে আপনাকে স্বাগত। নমস্কার। আমার প্রথম যেটা আপনার কাছ থেকে জানার সেটা হচ্ছে, আপনার বয়স 90, আপনি এখনো রোজ মধ্যরাত অবধি রোগী দেখেন। ঠিক কোন জায়গা থেকে এখনো এতটা একনিষ্ঠ হয়ে কাজ করে চলেছেন? নমস্কার। এই প্রশ্নটা আমাকে সকলেই করে থাকে যে আমি কি করে এত রাত পর্যন্ত রোগী দেখি। বলতে গেলে এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে, গত 50 বছরের ওপর এইভাবে চলেছে। এবং আমি খানিকটা ডাক্তারিটা পেশাও বলতে পারেন, নেশাও বলতে পারেন, এইটার মধ্যে আমি চিরকালই ইনভলভ হয়ে থাকি। সেখানে দিন রাত্রি সবসময় এক হয়ে যায়। যখন আমি কাজের মধ্যে থাকি, মানুষের কথা শুনি, মানুষের দুঃখের কথা অ্যানালাইজ করার চেষ্টা করি, তখন আমার মনে হয় যে আমরা রোগীদের কাছ থেকে কী জানতে চাইছি বা কী বা শিখছি। এবং আমার মনে হয় আজকে আমি জীবনে যত বই পড়েছি, কাগজ পড়েছি, লিটারেচার পড়েছি, ছাত্রর সঙ্গে বা কথা বলেছি, কিন্তু রোগীর কাছ থেকে যে তথ্যটা পাই সেটা সবসময় বইতে লেখা থাকে না। এবং আমার মনে হয় যে আমরা পেশেন্টদের কাছ থেকেও অনেক কিছু শিখতে পাই, জানতে চাই, বুঝতে চাই, বোঝাতে চাই। এবং সেক্ষেত্রে আমার মনে হয় এই যে পেশেন্ট গোষ্ঠী আমার কাছে অনেক সময় মাস্টার টিচার। এখন তো দেখা যায় নতুন প্রজন্মের যারা ডাক্তারি পেশায় আসছেন তাদের মূল লক্ষ্যটাই থাকে অর্থ উপার্জন। কখনো কি মনে হয় আপনার সময়টা অনেকটা অন্যরকম ছিল? এটা এক একজনের পার্সোনাল অ্যাটিটিউড। আমি যে সময় যেভাবে মানুষ হয়েছি, যেসব ডাক্তারদের মাস্টারমশাইদের পেয়েছি, তাদের কাছে আমি একটা আদর্শ একটা দেখেছি, এটা একটা প্রফেশন। মানে প্রফেশনের একটা ডিগনিটি আছে। হ্যাঁ, সেই ডিগনিটিটাকে বজায় রাখতে হলে আমাকে সবটা ব্যালেন্স করে আর মানিয়ে চলতে হয়। আমার যেমন শিক্ষার প্রয়োজন,
মানুষকে সেবা করার প্রয়োজন, তেমনি সব জায়গায় আজকে বাড়িতেই বলুন বাইরেই বলুন সেবাই ধর্ম, এটা আমরা শিখেছি। ডাক্তারিটা একটা অপরচুনিটি, যেটা আমি মনে করি ভগবানের কাছ থেকে পেয়েছি, মা বাবার আশীর্বাদে আমি পেয়েছি, এবং সর্বসময় যে পেশেন্টদের ভালো ইচ্ছা সদ ইচ্ছা যেটা পেয়েছি সেটা অপূরণীয়। এটা কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না। সেটা ডাক্তারিতে নিশ্চয়ই পয়সা অর্জনের একটা সুখ আছে, কিন্তু তাছাড়াও একটা দিক আছে যে মানুষের মানবিকতার সঙ্গে এগিয়ে যাওয়া, সেবামূলক ধর্মে, এবং তা করতে হলে নিজেকে ঠিকমতো রাখতে হবে, পড়াশুনো করে দেখতে হবে যে কোনটা বেস্ট ফর দি হিউম্যান বিইং। আচ্ছা। কারণ মানুষ সমান নয়, চিকিৎসায় একটা ভেরিয়েবিলিটি আছে। একজনের পক্ষে যেটা সুখপ্রদ হতে পারে আরেকজনের পক্ষে সেটা নয়। এই যে ভেরিয়েশন হয়, সে ভেরিয়েশন জানতে হলে যত রোগী দেখবে তত তুমি জানবে, তত তুমি শিখবে, এবং নিজেকে আরও বেশি আত্মসমালোচনা করলে ভালো হয়। সেজন্য একটা দিক পয়সা থাকলেও আর একটা দিকে যে আছে জানবার ইচ্ছা, সেইটার অদম্য ভাব প্রত্যেক ডাক্তারের রাখা উচিত। সেজন্য আমি মনে করি যতদিন বাঁচব ততদিন শিখি, যতদিন শিখি তার প্রয়োগ করার চেষ্টা করি যাতে মানুষের ভালো হয়। তো বর্তমান চিকিৎসার ক্ষেত্রে আপনি সবচেয়ে কোন জিনিসটা এখন মিস করেন? আমি মনে করি যে প্রেজেন্ট জেনারেশন অফ ডাক্তার, তাদের নলেজ বেশ অনেক গোড়া থেকে শক্তপোক্ত হয়েছে। আমরা ছোট বয়সে এত বেশি জানতাম না। এখনকার ডাক্তারেরা বা ইয়াং জেনারেশন যেসব জানে উইথ দ্য টেকনোলজি, সেইটা আমাদের সময় অত ডেভেলপড হয়নি। টেকনোলজি সম্বন্ধে তারা অনেক বেশি জ্ঞানী গুণী হতে পারে, কিন্তু টেকনোলজি দিয়ে সবটা হয় না। মানুষের সঙ্গে যে সিনসিয়ারিটি, মানুষের জন্য ইনভলভমেন্ট, কমিটমেন্ট, সেটাকেও তৈরি করতে হয়। সেটা কিন্তু কোনো বইতে লেখা থাকে না, নিজের ভেতর থেকে তৈরি করতে হয়, যাতে করে আপনি প্রথমে মানুষ, তারপরে ডাক্তার। ডাক্তার মানুষ নয়, মানুষ ডাক্তার, সেইভাবে চলতে হয়। ক্লিনিক্যাল আই এর কনসেপ্টটা এখন চলে গেছে। এটা সত্যি কথাই খুব প্রয়োজনীয় কথা, ক্লিনিক্যাল আই। আজকে ক্লিনিক্যাল আই, ক্লিনিক্যাল উইজডম, এসব আমাদের মাস্টারমশাই দেখে জানতাম। মাস্টারমশাইরা কোনো রুগী ঢুকলে ঘরের মধ্যে তাকে দেখে বলতো তোমার এই পসিবিলিটি আছে। আজকেও সেটা আছে, এখানে সেই সূক্ষ্ম বিচারটা অন্তত ডেভেলপ বেশি করে না। কারণ হচ্ছে মানুষের পাশে বসে যেটা জানা যায়, আমরা সব সময় চলে যাই কি টেকনোলজি। আজকে ডিজিটাল হেলথ বলুন, ডিজিটাল পেপারস বলুন, এত এসে গেছে, এখনকার দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে। সেক্ষেত্রে আমরা খুঁজি কি করে পারফেকশন হবে। সেই জন্যে একটা ডাক্তারকে হতে হলে বি এ সায়েন্টিস্ট অ্যান্ড বি এ হিউম্যান বিইং, এবং দুটোর মিশ্রণে কিন্তু মানুষের ভালো হয়, মঙ্গল হয়। সেই জায়গাটা ডাক্তারদের শেখা উচিত যে ক্লিনিক্যাল আই বলতে যেটা, সেটাকে তৈরি করতে হলে অনেক সময় লাগে, ধৈর্য লাগে। সেই ধৈর্যটা এখন কিন্তু খানিকটা লুজ হয়ে গেছে বিকজ অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। এবং টেকনোলজি আসাতে আমরা ভাবি এই টেস্ট করলাম, ওই টেস্ট করলাম, আমার অসুখটা বেরিয়ে গেল। সবসময় এই অঙ্কটা মেলে না। ডাক্তারিতে আমাদের ল অফ আনসার্টেনটি, ল অফ প্রবাবিলিটি বেশি খেলে, যার জন্যে ডাক্তারের সূক্ষ্ম বিচারটা চাই যে এই দুটো মেলানো, একটা হিউম্যান বিইংয়ের সঙ্গে টেকনোলজি, তার নেট আউটপুট, তার থেকে কোনটা হওয়া উচিত সেইটা দেখা। শুধু টেকনোলজি দিয়ে মানুষকে চিকিৎসা করতে গেলে আমরা ডাক্তার হব না, টেকনোক্র্যাট হয়ে যাব। আপনি তো সেই সুরুল গ্রাম থেকে বড় হয়েছেন, তারপরে বিদেশে ডাক্তারি পড়েছেন। এই পুরো জার্নিটা একটা লম্বা জার্নি, এটা আপনাকে কি শিখিয়েছে? এই লম্বা জার্নিটা আমার পাঠশালা থেকে কলেজ থেকে বিদেশ, সব কিছুর মধ্যে একটা প্রেরণা, যে প্রেরণা আমাকে উদ্বুদ্ধ করেছে ডাক্তারি শিক্ষাটাকে যত পড়ি তত শিখি, আর যত শিখি তত জানি। এই কনসেপ্টে আমি চলার পথে চলেছি। অনেক কষ্ট বিপত্তি এসেছে, তা সত্ত্বেও বলি মেডিকেল সায়েন্সটা একটা মিস্ট্রি।
এই এই মিস্ট্রিটাকে জানবার জন্যে শুধু একদিনের নয়, এক মাসের নয়, এক বছরের নয়, জীবনভরও যদি আমি চেষ্টা করে থাকি তাহলে এর সম্পূর্ণ বিশ্লেষণ হবে না। এবং এটাকে বুঝতে হলে, জানতে হলে, গভীরে যেতে হলে, দৈনন্দিন নিজেকে যে চর্চার মধ্যে যদি না রাখি তাহলে আমার ডাক্তারি পেশাটা একটা বৃথা হয়ে যাবে। সুতরাং এক কথায় বলতে পারি, ডাক্তারিটা আমার খানিকটা পেশাও বলতে পারেন, নেশাও বলতে পারেন, যেহেতু আমার আর কোনো নেশার ব্যবস্থা কিছু নেই, সেই জন্যে এটাকে আমি ভালোবেসেছি এবং ডাক্তারি প্রফেশনে আমি ডিপলি কমিটেড। এর মধ্যে সব যে পেয়েছি তা নয়, কিন্তু তার মধ্যে আশ্চর্যজনক ঘটনা অনেক সময় ঘটেছে যেগুলো ঠিক বুঝে উঠতে পারি না। আবার দুঃখের কারণও দেখেছি, সেই সময় বোঝাতে চেষ্টা করেছি, বোঝাতে পারিনি। সুতরাং সাকসেস অ্যান্ড ফেলিওর ইন প্রফেশন এটা মাস্ট, এবং আমরা ধাপে ধাপে এটা জানতে চেষ্টা করি। একটা জীবনে হয়তো নাও হতে পারে, এটা আবার জীবন পেলে হয়তো আমার ডাক্তারিতে মোহটা থাকবে। জানি না কিভাবে আসবো, যা জানবো তা জানি না, তবে এটা আমার কাছে একটা বিরাট একটা মিস্ট্রি, যেটা দেখতে হয়, জানতে হয়। আচ্ছা, আপনার এই জানার ইচ্ছা থেকেই কি আজও আপনি প্রত্যেক দিন পড়তে বসেন? নিশ্চয়ই, কারণ আমি হাসপাতাল মেডিকেল কলেজ থেকে পাশ করে যতটা শিখেছি রোগীর পাশে থেকে, মাস্টারদের কাছে, এবং শেখার অন্ত নাই। সেই শেখার অন্ত নাই যখন, কারণ হচ্ছে মেডিকেল সায়েন্সটা সবসময় চেঞ্জিং সায়েন্স, এটা ডায়নামিক সায়েন্স। এই ডায়নামিক সায়েন্সের সঙ্গে ঠিকভাবে মানিয়ে চলতে হলে নিজেকে সেইভাবে আপডেটেড রাখতে হয়। এবার একটু আসি আপনার নিজের জীবনযাপন সম্পর্কে। জীবন বোধ নিয়ে আপনি অনেক কথাই বললেন, কিন্তু আপনি তো রোজই প্রায় ভোর রাতে শুতে যান এবং সকালে ঘুম থেকে ওঠেন। কিন্তু বর্তমানে চিকিৎসকরা সবাইকে বলেন যে 8 ঘন্টা ঘুম খুব জরুরি, সঠিক সময়ে ঘুমোতে যাওয়া ওঠা, তার সাথে শরীর সুস্থ রাখার একটা যোগসূত্র রয়েছে। আপনি এটাকে কিভাবে দেখেন? দেখুন, নিয়মানুবর্তিতা বলে একটা কথা আছে। নিয়মের মধ্যে থাকা নিশ্চয়ই একটা প্রেজ ওয়ার্দি, কিন্তু এক এক লোকের একটা ফ্লেক্সিবিলিটি আছে। আচ্ছা, তার জন্য তার ট্রেনিং, ইনার ট্রেনিং। আমাদের জীবনে দেখা বহু সাধু সন্ন্যাসী, বড় বড় ঋষি মুনিরা, তারা কিরম করে অ্যাডাপ্ট করেছে। এই যে ফ্লেক্সিবিলিটি, এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার। আচ্ছা, এবং আমার যদি একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকে, সময় পারলাম না, ঠিক 10টার সময় শুতে যেতেই হবে, আমি এটা করতে পারলাম না, সেই মনোভাবটা তাকে বলে রিজিডিটি। একটা রিজিডিটি, একটা ফ্লেক্সিবিলিটি নিয়মানুবর্তিতার মধ্যে নিশ্চয়ই একটা অঙ্গ, কিন্তু শেখা ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন। আচ্ছা, এবং এই ভেরিয়েশন নিজেকে যদি ট্রেন আপ করা যায় তাহলে ইউ ক্যান হ্যাভ এ বায়োলজিক্যাল ফ্লেক্সিবিলিটি। আচ্ছা, এই ফ্লেক্সিবিলিটি থাকলে আমি অ্যাডাপ্ট করতে পারবো। কারণ জীবন সংক্ষিপ্ত, জানার হচ্ছে মহাসাগরের মতো। সেক্ষেত্রে আমি কতটুকু পারলাম, করলাম এই জীবনে, সেটা দেখতে হলে খানিকটা ফ্লেক্সিবিলিটি রাখা দরকার। তবে নিয়মানুবর্তিতা নিশ্চয়ই একটা আমরা বলি, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। মানে আমরা আমাদের বডি ক্লকটাকে নিজেরাই সেট করে নিতে পারি, নিজেকেই সেট করতে হবে। এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার। আমি আপনার মধ্যে, কেউ ওর মধ্যে, কিংবা আরেকজনের মধ্যে এক জিনিস করতে পারি না, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন। প্রত্যেক জিনিসের ভেরিয়েবিলিটি যদি না থাকে, একটা কথায় সেটার কিন্তু প্রয়োগ জীবনে চলে না। আমাদের জীবনের বায়োলজিক্যাল ক্লক বলে একটা কথা আছে। বায়োলজিক্যাল ক্লক আর আমাদের ন্যাচারাল ক্লক অফ এইজিং, দুটো একসঙ্গে নাও মিলতে পারে। আচ্ছা, সেই জন্য বায়োলজিক্যাল ক্লক যেটা আছে, সেটা মানুষের চেষ্টার মধ্যে দিয়েই হয়, মানুষের অনুসন্ধিৎসার মধ্যে দিয়েও হয়, এবং সেগুলো দেখলে আমার মনে হয় খানিকটা ভেরিয়েশনের লাইফ, একটা তাতে খানিকটা চার্ম আছে। আপনি তো জীবনে অনেক সাফল্য পেয়েছেন, কিন্তু তারপরেও আজ কি মনে হয় কোনো অপূর্ণতা রয়ে গেছে? সাফল্য কথাটা না খুব রিলেটিভ টার্ম। ঠিক। কারোর কাছে
নোবেল প্রাইজ হচ্ছে আলটিমেট ডেস্টিনেশন, কারো কাছে একটা রেকগনিশন ইন দ্য কমিউনিটি একটা ডেস্টিনেশন। এবং সাফল্যটা যার যেমন ক্যাপাবিলিটি আছে সেই রকম করতে হবে, তাতে হতাশ হওয়ার কোনো জায়গা নেই। আমার চেষ্টায় আমি যদি কিছুটা করে থাকি সেটা আমার চেষ্টার সুফল। আমি এই জীবনে নোবেল প্রাইজ নাও পেতে পারি, আমি এই জীবনে বিরাট মহাপুরুষ নাও হতে পারি, কিন্তু আমি একটা মানুষ হিসেবে যা কর্তব্য যেটুকু দরকার বেসিক থিং সেটা করলেও খানিকটা মনের শান্তি হয়। আমাদের খানিকটা ডিউটিস আছে, আমাদের অব্লিগেশন আছে, আমাদের কমিটমেন্ট আছে, আমার মধ্যে সব জিনিসের মধ্যে ব্যালেন্স রাখতে হয়। এবং আমি ধরুন যেসব বলেন অ্যাওয়ার্ড বলেন এগুলো পেয়েছি খানিকটা চেষ্টা, খানিকটা ভগবানের আশীর্বাদ, এবং আমি সর্বোপরি বিশ্বাস করি জীবন্ত ভগবান হচ্ছে আমার বাবা মা। বাবা মায়ের আশীর্বাদে আমাকে সবসময় শিখিয়েছে মানুষ হ। সেই মানুষ হতে হলে শুধু অ্যালফাবেটিক্যাল অর্ডারে মার্কস পাওয়া নয়, মার্কস একটা অঙ্গ, তার সঙ্গে মানুষ হওয়ার সঙ্গে তার সিনসিয়ারিটি, তার কমিটমেন্ট, তার প্রমিস ইন লাইফ, তার চেষ্টা, সবচেয়ে বড় হচ্ছে চেষ্টা। চালিয়ে যাও, সেই চালিয়ে যাও, বলে না চড়ইবতী, সেই রকম চালিয়ে যাও, নিজের দক্ষতাকে এক্সপ্রেস করো। এবং আমাদের প্রত্যেকে আমরা জানি না আমাদের কতটা শক্তি ভেতরে আছে, সেই শক্তিটাকে জাগিয়ে তোলার জন্যে সর্বোপরি চেষ্টা করা দরকার। অনেক মানুষ দেখবেন তারা ভগবানের কাছে অনেক আশীর্বাদ পেয়েছে, তারা চালিয়ে গেছে উইথ পারসিভিয়ারেন্স, তারপরে হয়তো একটা ইনভেনশন করেছে। ঠিকই। আইজ্যাক নিউটন বলুন, আপনি ওয়ার্ডসওয়ার্থ বলুন, রবীন্দ্রনাথ বলুন, প্রত্যেকের রবীন্দ্রনাথকে দেখতে হলে কি একটা গ্রামে বসে একটা ছোট কবিতা লিখতে ধৈর্য সহকারে তার সেইটাই সম্বল ছিল, তার মধ্যে তিনি আনন্দ পেতেন। আমি যেমন আমার প্রফেশন করে আমার একটা আনন্দ আছে, আমার একটা জিজ্ঞাসার ভাব আছে, আমার একটা স্বচ্ছতার ভাব আছে, সেই রকম তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। সুতরাং মানুষের ধৈর্য, মানুষের চেষ্টা, বাধা আসলেও সেটাকে নিজেকে তাড়িয়ে দেখা সেটা কিন্তু বড় উপাদান, যার জন্য মানুষ একটা বড় হতে পেরেছে। আপনার অপূর্ণতাটা কি আছে এত কিছু পাওয়ার পরেও? ধরুন আমি যদি আর একটা জীবন পেতাম, প্রথম কথা আমার ডাক্তারিটা আরোভাবে স্বচ্ছভাবে দেখতে পেতাম, আমার হয়তো আরও মানুষকে আরও ভালোভাবে দেখতে পেতাম, আমার বাবা মা, আমার স্ত্রী, আমার সন্ততি সকলকেই আরও ভালো করে সার্ভ করতে পারতাম। এবং এদের প্রত্যেকের আশীর্বাদ নিয়ে আজ আমি এসেছি এই জায়গায়। এবং এর সঙ্গে আমি বলবো আমার পেশেন্টদের আশীর্বাদও আছে, রোগীদের যে আমার প্রতি শুভেচ্ছা, আমার প্রতি যে একটা রেসপেক্ট, এটা পয়সা দিয়ে হয় না, এটা অর্জন করতে হলে কষ্ট করতে হয়, মানুষের মনের অন্তরে যেতে হয়। সে অন্তরে যেতে হলে ডাক্তারিটা একটা উপায়, যে মানুষকে চিনতে হবে, মানুষকে জানতে হবে, মানুষ আমার শিক্ষা শেখাবে, আমি সেইভাবে চলবো। আপনার জীবনের সবচেয়ে কঠিন রাত কোনটি ছিল, যে কষ্টটা আজও সব সাফল্যের মধ্যেও মনে হয় না হলেই ভালো হতো? ডাক্তারের জীবনে দেখুন অনেক রাত গেছে খারাপ সময়ের মধ্যে, কোনো খারাপ পেশেন্টের পাশে বসে কিছু করতে পারছি না, আস্তে আস্তে রোগী এরকম হয়েছে। আমার মনে আছে রামকৃষ্ণ মিশনের এক প্রেসিডেন্ট, আমি অনেক প্রেসিডেন্টকে চিকিৎসা করেছিলাম, তার মধ্যে একজনের রাত্রে আমার মনে হয় খুব জাগিয়ে তুলেছিল, কিছুতেই তার কারণটা খুঁজে পাচ্ছি না। তারপরে তার অপারেশন করা হলো, অপারেশন করে কারণটা পাওয়া গেল, কিন্তু তিনি তখন বাঁচলেন না। এরকম রাতও গেছে। আবার আমার মা অসুস্থ হয়েছিলেন, একদিকে আমার পেশা, একদিকে আমার মায়ের অসুখ। সেই মায়ের অসুখের সময় আমি দুদিক ব্যালেন্স করতে গিয়ে খুব অসুবিধার মধ্যে পড়েছিলাম। এইরকম ঘটনা অনেক ঘটেছে। তাছাড়া আমার দুঃখের কাহিনী, আমি বিদেশে পড়াশোনা করতে গেছিলাম, আমি অত্যন্ত মধ্যবিত্ত দলের মানুষ, টাকা পয়সা বিশেষ ছিল না, ধার দেনা করে পড়াশুনো করেছিলাম।
কিন্তু বাবা মাকে রেখে আমি যখন বিদেশে গেলাম, পাশ করলাম ঠিকই, কিন্তু পাশ করার পর জানতে পারলাম বাবা চলে গেছেন। আমি তখনই আসতে পারলাম না। তখন আমায় মা শিক্ষা দিয়েছিল, যা হবার হয়ে গেছে, তুই নিজেকে ভালো করে প্রতিষ্ঠিত করে আয়, তাহলে অনেকের মঙ্গল হবে। সেই বাণীটা আমার কখনো ভুলবো না। এর জন্যে আমি আমার বাবা মার প্রতি আমার অত্যন্ত বলতে পারেন প্রার্থনা। আমাকে ভালোভাবে দেখেছে। আমরা 7 ভাই বোন ছিলাম। বাবা মায়ের অদ্ভুত ধারণা যে আমাকে দিয়েই হয়তো কিছুটা হবে, সেইটা খানিকটা ফলেছে। হয়তো সবটা না হলেও কিছুটা আংশিক ফল পেয়েছি। চিকিৎসা ক্ষেত্রে অনেক পরিবর্তন আপনি দেখেছেন নিজে চোখে। এখন নতুন সরকার এসছে, ঠিক কোন কোন জিনিসগুলোর ক্ষেত্রে ভালো কিছু আশা করেন বর্তমান সরকারের কাছে? আমি বলবো প্রথম পদক্ষেপ হচ্ছে যে রুরাল আরবান ডিফারেন্স ইন কেয়ার, অর্থাৎ গ্রামের লোকের চিকিৎসা আর শহরের লোকের চিকিৎসা একই রকমভাবে করতে পারলে সেটা মানুষের মঙ্গল। তাতে মানুষের হয়রানিটা কম হয়। তার মানে এইটা যদি আমার থিওরি হয়, সেটাকে ঠিক করতে হলে গ্রামের হাসপাতালকে আরও উচ্চতর করতে হবে, ডাক্তারকে সমৃদ্ধ করতে হবে, ডাক্তারের অব্লিগেশনটাকে বাড়াতে হবে, ডাক্তারকে সাহায্য করে বলতে হবে এইটা করো, যাতে কলকাতার অত্যন্ত প্যালেশিয়াল বিল্ডিংয়ের লোক এবং গ্রামের সুস্থ পরিস্থিতি একই রকম চিকিৎসা পায়। এই একটা। দ্বিতীয় জিনিস, ডাক্তারি চিকিৎসা একটা শিখেছি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। হ্যাঁ, সেই প্রিভেনশনটাকে যতটা সম্ভব দৃঢ় করে, অনেক অসুখ আছে এখনো পর্যন্ত যাকে আমরা বলি ট্রপিক্যাল ডিজিজ, ঠিকই। সেগুলোকে থামিয়ে দিতে হবে। তৃতীয় জিনিস, আজকে মানুষের অসুখটা শুধু ইনফেকশন থেকে নয়, মানুষকে শিক্ষা দিতে হবে যে জীবন চলার পথে আমাদের অর্থ উপার্জনটা যেমন বেড়েছে, স্বাস্থ্য রক্ষা করার দায়িত্ব আমাদের। স্বাস্থ্য রক্ষা করার দায়িত্ব শুধু ডাক্তারের নয়, সরকারের নয়, প্রতিটা মানুষের। সুতরাং 3ভাবে যদি দেখা যায়, মানুষকে শেখাতে হবে তোমার কি দায়িত্ব তোমার স্বাস্থ্য রক্ষার, এর সঙ্গে পারিপার্শ্বিক আবহাওয়া, পারিপার্শ্বিক কালচার, এবং ছোট বয়সে ইয়াং জেনারেশনকে শিক্ষা দেওয়া যে কালচার টু রেসপেক্ট ফর এল্ডার্স, ঠিক, টু ফলো দ্য রুলস অফ দ্য গেম, যাতে করে তুমি মানুষ হতে পারো। শুধু নম্বর পেয়ে হাইলি কোয়ালিফাইড হয়ে লাভ নাই, কারণ তোমাকে আসতে হচ্ছে মানুষের সঙ্গে অ্যাজ এ ডাক্তার হিসেবে। অন্য প্রফেশনেও আসে, আমি ডাক্তার হিসেবে বললাম, তোমার ডাক্তার হতে হলে তোমার দরকার নিজের গঠনমূলক। শুধু নলেজ হলে হবে না, নলেজের সঙ্গে সিস্টেমের সঙ্গে তোমাকে খাপ খাইয়ে চলতে সেই ধারণাটাও তৈরি করতে হবে। এবং সরকারের কাজ বিরাট কঠিন। আমার রুরাল আরবান ডিফারেন্সটা একটা তার মধ্যে অন্যতম। সেটাকে যতটা ছোট করা যায় তত ভালো। প্রিভেনশন এবং আমাদের পপুলেশন যেভাবে বেড়েছে, এই পপুলেশন অ্যান্ড হেলথ, অর্থাৎ পপুলেশন হেলথটাও ইম্পর্টেন্ট। সেটা করতে হলে সরকারকে সেইভাবে এগোতে হবে। আচ্ছা, আর স্বচ্ছতা রাখতে হবে, এইটা আমার খুব দরকার। স্বচ্ছতা রাখলে হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু সাকসেস হবে। আপনি যেরকম বললেন যে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির জন্য এখন রুরাল এবং আরবান চিকিৎসা ক্ষেত্রে একটা ভারসাম্য রাখা খুব জরুরি, সেটা খুবই ঠিক। কোন সেগমেন্টের চিকিৎসা ক্ষেত্রে আগামী দিনে অনেক বেশি উন্নতি দরকার আমাদের দেশ তথা রাজ্যের ক্ষেত্রে? আমি যখন পেছন ফিরে তাকাই আর সামনের দিকে দেখি, তখন চিকিৎসার ক্ষেত্রে দেখতে গেলে অসুখের পট পরিবর্তন হয়েছে। আচ্ছা, আগে অসুখ ছিল টাইফয়েড, ম্যালেরিয়া, কালাজ্বর এবং অর্ডিনারি ইনফেকশন। এখন কিন্তু সেইটা অনেক পরিবর্তন হয়ে আমরা অনেক সময় বলি লাইফস্টাইল রিলেটেড ডিজিজ। এটার নাম হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। এটা একজনের থেকে আরেকজন সংক্রমণ হয় না। যেমন টাইফয়েড সংক্রমণ হতে পারে, নিউমোনিয়া সংক্রমণ হতে পারে, এটা তা হলো না। এটাকে নন কমিউনিকেবল ডিজিজ,
যেমন তার মধ্যে আমাদের ডায়াবেটিস, ওবেসিটি অ্যাজ এ ডিজিজ, হাই ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, স্ট্রোক, এই পার্কিনসনিজম, ডিজেনারেটিভ ডিজিজ, ক্যান্সারও তো এখন বাড়ছে। ক্যান্সার, ডায়াবেটিস। এর কারণ হচ্ছে আমাদের একটা লাইফস্টাইলটা এমন, মানুষের হাতে আগে টাকা ছিল না, খেটে খেত, চাষ করতো, হাঁটতো। এখন আমাদের হয়েছে বড় বড় গাড়ি, বড় বড় বাড়ি, বড় বড় প্লেন, সব কিছু। মোবিলিটিটা আমাদের, ফিজিক্যাল মোবিলিটি কমে গেছে, যে ডিজিজ মোবিলিটি বেড়েছে, ঠিক। ডিজিজ মোবিলিটি বেড়েছে। এবং তার ফলে হচ্ছে কি, উই আর ভিকটিমস অফ সার্কামস্টান্সেস। এর সঙ্গে অ্যাটমসফেরিক পলিউশন, এটাও অ্যাড হচ্ছে। কারণ টেকনোলজি যত ইমপ্রুভ করেছে, আমাদের ডিফরেস্টেশন এসছে, আমাদের তখন ডিফরেস্টেশন হয়ে সেখান থেকে ইনফেকশনগুলো আমাদের শহরে আরবান ইয়েতে আসছে। ঠিক। সুতরাং ইনভার্স রিলেশনশিপ, যারা একটা অ্যানিমাল কিংডম বলুন, যারা জঙ্গলে বনে জঙ্গলে থাকতো, সেগুলো সব স্পিল ওভার করেছে। সুতরাং অ্যাটমসফেরিক অল্টারেশন, পার্সোনাল হেলথ অল্টারেশন এবং চারিদিক থেকে যে টেকনোলজিক্যাল সাপোর্ট বেড়েছে, তাতে করে মানুষের নন কমিউনিকেবল ডিজিজে বেড়ে গেছে। সুতরাং আমরা একটা জাংশনে পড়েছি, বেশ কিছু ইনফেকশাস ডিজিজ এখনও রয়ে গেছে, যেমন ধরুন ডেঙ্গু, চিকেনগুনিয়া, ম্যালেরিয়া, এগুলো রয়ে গেছে। অন্যদিকে নতুন ইনফেকশন এসেছে, যেমন কোভিড এসেছিল। সেরকম অন দি আদার হ্যান্ড ওবেসিটি বেড়েছে, আর তার সঙ্গে ডায়াবেটিস, হাইপারটেনশন, স্ট্রোক বেড়েছে, কিডনি ফেলিওর বেড়েছে। আর তার থেকেও একটা বড় জিনিস বেড়েছে, এত সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হয়েছে, হেলথ সায়েন্স এত ইমপ্রুভ করেছে, মানুষের লাইফ স্প্যানটা বেড়ে গেছে। ঠিকই। মানুষ এখন বাঁচছে অনেক বেশি দিন, 70, 80, 90, যেটা আগেকার দিনে 40। আমাদের বাবা কাকারা 60 বছরে মারা গেছেন, কিন্তু আজকে আপনি 80 বছর, 85 বছর রোগীর চেম্বারে বসে দেখি, 90 বছর, 100 বছর, এখন অনেক বেড়ে গেছে। যত লাইফ স্প্যান বেড়েছে, সেগুলোর মধ্যে কোয়ালিটি অফ লাইফটা তো বাড়েনি। ঠিকই। কারণ এইসব অসুখের ভিকটিম হয়ে গেছে, এইসব অসুখ হুড়মুড়ি এসেছে। এবং একটা বয়স্ক লোকেদের যেটা এসছে, সবসময় দেখবেন 5টা 6টা অসুখ একসঙ্গে থাকে। তো তাদের ফ্যামিলি স্ট্রাকচারটা ছোট হয়ে গেছে, ফ্যামিলি সাপোর্টটা কমে গেছে, আর্নিং বেড়েছে, ফেসিলিটিস, হেলথ ফ্যাসিলিটিস ইউনিফর্ম হয়নি, সেই জন্যে কোয়ালিটি অফ লাইফটা খারাপ হয়ে গেছে। এই কোয়ালিটি অফ লাইফটা করতে হলে গোড়া থেকেই সেই ট্রেনিং, এবং অনেক ফ্যামিলিতে ছেলে মেয়েরা বাইরে থাকে, বিয়ে হয়ে গেছে, কে পড়তে গেছে আর আসেনি। তার ফলে কি, একটা এল্ডারলি কাপল একা হয়ে গেছে, এবং এদের সাপোর্ট করার মতো সেই রুলস অ্যান্ড রেগুলেশন, ইউনিফর্মিটি নেই। ইন্স্যুরেন্স এসেছে, ইন্স্যুরেন্স আরও বেশি করে আসা দরকার। তা সেই সব নিয়ে মিলে মিশিয়ে আমরা দেখি যে কোয়ালিটি অফ লাইফ হ্যাজ সাফার্ড মাচ মোর দ্যান দি কোয়ান্টিটি অফ লাইফ। তাহলে এই দিকেই চিকিৎসা ক্ষেত্রে আগামী দিনে উন্নতি আপনি চান? মানে সেইগুলো দেখতে হলে আমাদের হেলথ স্কিম, হেলথ পলিসি ফর এল্ডারলি কেয়ার আরও সুদৃঢ় করতে হবে। আচ্ছা। এল্ডারলি কেয়ারের কনসেপ্টটা 1950-60 সালে ছিল না, কিন্তু 2025-26-এ ভেরি মাচ ইন দ্য কার্ড। সে এল্ডারলি কেয়ারের সমষ্টিগত ব্যবস্থা সেই মতো আমরা সেরকম করতে পারিনি। আজকে একটা রোগী মধ্যরাত্রে যদি খুব অসুস্থ হয়ে পড়ে, বা কলকাতার বাইরে করতে কোনো জায়গায়, কোথায় যাব, কিভাবে যাব, কোন হাসপাতালে যাব, সরকারি না বেসরকারি, এই ডিসিশন নেবার মতো তাদের ক্ষমতা থাকে না। ইকোনমিক স্টেবিলিটি সবসময় ইউনিফর্ম নয়। সুতরাং সবে নিয়ে এল্ডারলি কেয়ারের একটা কাঠামো ভালো মতো তৈরি নেই। এইটা ভালোভাবে করা উচিত, বোথ ফর প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ। এবং এল্ডারলি কেয়ারের শুধু বাড়ির চিকিৎসা নয়, হসপিটাল চিকিৎসা, হসপিটাল থেকে ফিরে গিয়ে বাড়িতে চিকিৎসা। এখন দেখছেন না বৃদ্ধাশ্রম হয়েছে কেন? ঠিক। বাবা মায়েরা
ছেলেদের পাঠিয়ে দিয়েছে বিদেশে, হ্যাঁ। আর ছেলেমেয়েরা বাবা মাদের পাঠিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে। কেন টাকা দিচ্ছে, দেখবার পার্সোনাল নিয়ে নেই। সেই জেনে সামাজিক, পারিপার্শ্বিক, ইকোনমিক অ্যাটিটিউড অফ দিস গভর্নমেন্ট, এই সব কিছুর উন্নতি করেই তবেই এল্ডারলি কেয়ারের সম্পূর্ণতা আনা যায়। তাহলে এল্ডারলি কেয়ার এখনো পর্যন্ত ঠিক অ্যাডপশন হয়নি। এখন একটা দেখবেন বাচ্চাদের মর্টালিটি কমে গেছে, হ্যাঁ ইনফ্যান্ট মর্টালিটি, প্রেগনেন্সি মর্টালিটি কমে গেছে, ঠিক। অনেক এজিং বেড়েছে, ইয়াং এজের থেকে এল্ডারলি এজের পপুলেশন। আজকে ভারতবর্ষে প্রায় 10% লোক এল্ডারলি পপুলেশন অফ দি 65। ভেবে দেখুন 1.5 বিলিয়ন লোকের 10% কত বিরাট। হ্যাঁ ঠিক। তাদের সবভাবে কোয়ালিটি কেয়ার দেওয়ার মতো ব্যবস্থা কিন্তু ইউনিফর্মলি হয় না। সেই জন্যে এল্ডারলি কেয়ারের ওপর আরও বেশি জোর দেওয়া উচিত। আস্থা দেওয়া দরকার, ব্যবস্থা দেওয়া দরকার। যেটা আমরা ঠিক আছে। চাইল্ডহুড মর্টালিটি কমিয়েছি, এল্ডারলি কেয়ারের মর্টালিটি নয়, কোয়ালিটি অফ লাইফটাকে ঠিক করা। আজকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে যদি আপনি বলেন, বয়সকালে ভালো থাকার জন্য ঠিক কোন জিনিসগুলো মেনে চলা জরুরি? আমার মনে হয় বয়সকালে ভালো থাকার জন্য স্ক্রিনিং অফ দ্য ডিজিজ, আচ্ছা। ভ্যাকসিনেশন প্রোগ্রাম, নিউট্রিশনটাকে সাপোর্ট করা, আচ্ছা। এবং তাদের নিয়মিত এক্সারসাইজ, তাদেরও একটা এক্সারসাইজ প্রোগ্রাম আছে, সেই এক্সারসাইজ করানো, এবং তাদের অসুস্থ হলে তাদের যাতে হাসপাতালে ঠিকমতো কেয়ার হয়, এবং ডাক্তারদের মধ্যেও শিক্ষা দরকার। একে বলে জিরিয়াট্রিক কেয়ার। আজকাল এসেছে জিরিয়াট্রিক কেয়ার, কিন্তু সব হাসপাতালে নেই। গ্রামে গঞ্জে সব জায়গায় জিরিয়াট্রিক কেয়ার কনসেপ্টই নেই। এই জিরিয়াট্রিক কেয়ারটাকে আরও বেশি দৃঢ় করতে হবে, যাতে করে নট অনলি উই লুক আফটার দি এল্ডারলি পিপল, বাট উই ডু রেসপেক্ট দি এল্ডারলি। ঠিক। আজকে যারা এল্ডারলি তারা কিন্তু বয়স বাড়লেও জ্ঞান কম্য তাদের কিন্তু নিতে হয়, তাদেরকে জানতে হয়, তারা অনেক বেশি অভিজ্ঞতাপূর্ণ, সেই অভিজ্ঞতা। সুতরাং উই মাস্ট রেসপেক্ট এল্ডারলি পিপল অ্যান্ড উই মাস্ট লুক আফটার দ্য এল্ডারলি পিপল। এই কনসেপ্টটা সবারই মধ্যে যদি পরিবর্তন আনতে পারে, তাহলে মনুষ্য জীবনের একটা আমূল পরিবর্তন হতে পারে। মানসিক স্বাস্থ্যের দিকটাও কতটা জোর দেওয়া উচিত? মানুষের জন্য যদি বিশ্বাস করেন, সেইখানে বিরাট ল্যাকডেসিক্যাল অ্যাপ্রোচ হয়ে গেছে ইন এল্ডারলি কেয়ার। মানসিকভাবেও তো তাদেরকে ভালো আর রাখা জরুরি। মানসিক অসুস্থতা আরও বেড়েছে, শুধু অভাবে মানসিক অসুস্থতা নয়, স্বভাবে বেড়েছে। তার হয়তো ইকোনমিক স্টেবিলিটি আছে, কিন্তু স্বভাব সেইভাবে মেন্টাল হেলথ আজকে প্রয়োজন হয়েছে। আজকে আমরা পড়াশোনা করেছি ফিজিক্যাল হেলথ, তারপর হচ্ছে মেন্টাল হেলথ, তারপর হচ্ছে সোশ্যাল হেলথ, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল হেলথ। এই চারটে সংমিশ্রণে মানুষকে সুস্থ রাখা যায়। সেই সব জিনিসগুলোকে ইন টোটালিটি দেখতে হবে। শুধু আইসোলেটেড ফিজিক্যাল হেলথের অ্যান্টিবায়োটিক দিলাম, অ্যাঞ্জিওপ্লাস্টি করলাম, তা নয়। তাদের ফিজিক্যাল হেলথ, সোশ্যাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথের দিকেও নজর রাখা দরকার। একেই বলে আমার হলিস্টিক হেলথ কেয়ার ইন এল্ডারলি। অসংখ্য ধন্যবাদ স্যার, এত সুন্দর করে আপনার জীবন দর্শন এবং ভালো চিকিৎসকের আগাগোড়া কি হতে পারে সেটা দর্শকদের জন্য বলার জন্য। নমস্কার, সকলকে নমস্কার। আমি যদি কিছু বলে থাকি সব আমার অভিজ্ঞতা থেকে, ভুল থাকলে শুধরে নেবেন। তবে আমার মনে সমাজ ব্যবস্থার কিছুটা পরিবর্তন দরকার, হচ্ছে আস্তে আস্তে, কিন্তু আরও বেশি পরিবর্তন দরকার। 90 বছর বয়সেও যিনি থামতে শেখেননি, প্রতিনিয়ত নিজের কাজ করে চলেছেন, নতুন অভিজ্ঞতা প্রতিনিয়ত সঞ্চার করে চলেছেন। তার কাছ থেকেই আমরা জানলাম জীবন দর্শন, ভালো চিকিৎসকের কি কি গুণ থাকা দরকার এবং একজন ভালো মানুষ হিসাবে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা দরকার আমরা আজ শুনলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং শেয়ার করুন। আর ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড, কারণ খবর এখন এখানেই।
নমস্কার। নমস্কার।